প্রতিদিন দেশে এবং দেশের বাইরে ঘটছে অসংখ্য ঘটনা। জন্ম হচ্ছে সংবাদের। দিনের সংবাদ এবং সেখান থেকে বাছাই করা সংবাদের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন বিবিএস কেবলস নিবেদিত সংবাদ সম্প্রসারণ নিয়ে আমি শারমিন চৌধুরী থাকছি আপনাদের সাথে। আর প্রতিদিন এই আয়োজনে আমার সাথে স্টুডিওতে থাকেন দুজন প্রথিতযশা সাংবাদিক, যাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমরা জেনে নিই সংবাদের আদ্যপান্ত পর্যালোচনা। আজ আমার সাথে সংবাদ সম্প্রসারণে অতিথি হয়ে এসেছেন সিনিয়র সাংবাদিক মাহফুজুল্লাহ এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সংবাদ সম্প্রসারণে। আমরা আজকে প্রথমে একটু দিনের সংবাদগুলো জেনে নিই, তারপরে সেখান থেকে খবরগুলো নিয়ে আলোচনা করব। দর্শক, দিনের সংবাদের শুরুতেই জানিয়ে দেই মার্কেন্টাইল ব্যাংক আজকের সংবাদ শিরোনাম। রাষ্ট্রীয় সফরে ভুটানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রীয় সম্মাননা প্রদান, রাজার সঙ্গে সাক্ষাৎ। দুর্নীতির মামলায় এবার কুমিল্লা সিটি মেয়র সাক্কুর বিরুদ্ধে জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা। রাজধানীতে সিটিং সার্ভিস বন্ধের পর নৈরাজ্য চলছে, পরিবহন সংশ্লিষ্টরা প্রভাবশালী, বাস্তবতার ভিত্তিতে ব্যবস্থা বললেন মন্ত্রী। এবারে পুরো খবরগুলো জানিয়ে দিই। 3 দিনের রাষ্ট্রীয় সফরে ভুটানে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে থিম্পুর পারো বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানানোর পর গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা করে প্রধানমন্ত্রীকে থিম্পুর লা মেরিডিয়ান হোটেলে নিয়ে যাওয়া হয়। পরে প্রধানমন্ত্রীকে তাসিচোট জং দুর্গে নিয়ে যাওয়া হয়, যেটি দেশটির সরকারের কেন্দ্রীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। সেখানে রাজা জিগমে খেসার নামগিল ও রানী জেটসান পেমা তাকে অভ্যর্থনা জানান। সেখান থেকে ভুটানের সচিবালয়ে যান প্রধানমন্ত্রী। সেখানে দেশটির প্রধানমন্ত্রী শেরিং তোবগের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে তাঁর। বুধবার রাজধানী থিম্পুতে অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার্স শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন শেখ হাসিনা। পাশাপাশি হেজোতে বাংলাদেশ দূতাবাসের নতুন চ্যান্সেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। সফরে দেশটির সঙ্গে 6টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে বাংলাদেশ। রাজধানীতে সিটিং সার্ভিসের বিরুদ্ধে বিআরটি এর অভিযানের 3য় দিনে রাস্তায় বাসের সংখ্যা ছিল বেশ কম। ভাড়া নিয়ে নৈরাজ্যও বন্ধ হয়নি। বিআরটিএ বলছে গাড়ি বন্ধ রেখে কৃত্রিম সংকট সৃষ্টিকারীরা ছাড় পাবে না। এদিকে সড়ক পরিবহন মন্ত্রী বলছেন বাস্তবতার নিরিখেই ব্যবস্থা নেওয়া হবে। গণপরিবহনের অপেক্ষায় রাস্তায় অসংখ্য মানুষ। মাঝে মাঝে বাসের দেখা মিললেও উঠতে চলছে তীব্র প্রতিযোগিতা। ধাক্কাধাক্কি সামলে শারীরিকভাবে সামর্থ্যরা উঠতে পারলেও নারী, শিশু ও বয়স্কদের ভোগান্তির যেন শেষ নেই। সিটিং সার্ভিস বন্ধ হওয়ার 3য় দিনে এমনই ছিল সড়কের চিত্র। বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের অভিযানের কারণে রাস্তায় স্বাভাবিকের চেয়ে গাড়ি ছিল কম। তাদের রুট পারমিট আছে, ওগুলো ক্যান্সেল করা দরকার, তাইলে হয়তো তারা গাড়ি বাই করতে পারে। গাড়িগুলা স্টক করে রেখেছে, এখনো গাড়িগুলা নামাচ্ছে না রাস্তাঘাটে। গাড়ি তুলতে পারতেছি না, হেঁটে যেতে হচ্ছে। সিটিং সার্ভিস লোকাল হলেও ভাড়া নেওয়া হচ্ছে আগের মতোই। গাড়িতে নেই সরকার নির্ধারিত ভাড়ার তালিকা। ভাড়া যদি আগের মতো না দেই আমরা, কন্ট্রাক্টর গাড়ি বন্ধ করে দিবে এই হুমকি আমাদেরকে দিয়েছে। আগে যে ভাড়াটা দেওয়া লাগতো, মানে এখনো সেম ভাড়াই দেওয়ার লাগে। ভাড়ার যে লোকাল আগে যে চার্জ ছিল, সেই চার্জটাও তো আমরা আগের মতো পাচ্ছি না। অভিযোগ উঠেছে সরকারের কাছ থেকে চড়া ভাড়ায় সিটিং সার্ভিস পরিচালনার অনুমতি আদায়ের লক্ষ্যেই ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি রাজধানীতে এ সেবা বন্ধ করেছে। কৃত্রিম কোনো সংকট তৈরি করা হচ্ছে না, কারণ আমরা সারাক্ষণ রাস্তায় কাজ করে যাচ্ছি। ভাড়া চার্ট অনুযায়ী যে ভাড়া কমার কোনো প্রশ্ন আসে না। অতিরিক্ত ভাড়া যেগুলো নেওয়া হইতো সেই ভাড়াটা যেন নেওয়া না হয়। গাড়ির সাথে যারা জড়িত তারা খুব সামান্য মানুষ না, তারা অনেকেই খুব প্রভাবশালী লোক। আর সরকার যখন এটা বাঁধন কষণ শুরু করবে তখন ফসকা গেরো হয়ে যায়। যেসব গাড়ি বন্ধ রাখা হয়েছে তাদের তালিকা তৈরি হচ্ছে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন বিআরটিএ পরিচালক। কারা ইচ্ছা করে আপনার রাস্তায় পরিবহন সংকট সৃষ্টি করার জন্য এবং যাত্রীদের ভোগান্তি সৃষ্টি করার জন্য বাস নামাচ্ছে না, আমরা কিন্তু খোঁজ খবর রাখছি, আমরা তালিকা করছি, আমাদের তালিকা হচ্ছে, আমরা সেটা অনুযায়ী ব্যবস্থা নেব। এদিকে যাত্রীদের ভোগান্তি কমাতে 5 শতাধিক বাস রাজধানীতে চালুর সিদ্ধান্ত নিয়েছে বিআরটিএ। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।
সরকার হেফাজতে ইসলামকে বশ করে কাছে টানার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, অনুকূল পরিবেশে ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে অংশ নেবে বিএনপি। আওয়ামী লীগ যেটা খুব সুন্দর পারে আর কি পারছে, আপনার পিটিয়ে পুটিয়ে তারপরে বলে যে আসো তোমাদের সঙ্গে বন্ধুত্ব করি, ভালোবাসা করি। হেফাজতে ইসলাম তখন যে দাবিগুলো করেছিল তার মধ্যে সবগুলো দাবি নয়, কিছু কিছু দাবি আমরা যুক্তিসঙ্গত মনে করেছিলাম, আমরা সেগুলোকে সমর্থন দিয়েছিলাম। তাদেরকে বশ করে বিভিন্নভাবে বশ করে এখন তাদের সঙ্গে তারা চেষ্টা করছেন একটা ভালো সম্পর্ক গড়ে তুলতে। যে উইদাউট লেভেল প্লেইং ফিল্ড আমরা যতক্ষণ মনে না করব আর আমাদের সমস্ত নেতাদের মামলা প্রত্যাহার করা না হবে ততক্ষণ নির্বাচনের কোনো প্রশ্নই উঠবে না। কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। একই সঙ্গে তার মালামাল ক্রোকের আদেশ দেওয়া হয়েছে। সাক্কুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অভিযোগপত্র আমলে নিয়ে সকালে ঢাকা মহানগরের সিনিয়র বিশেষ জজ মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা এই আদেশ দেন। 2008 সালের 7 জানুয়ারি দুদকের সহকারী পরিচালক শাহিন আরা মমতা বাদী হয়ে সাক্কু ও তার স্ত্রী আফরোজা জেসমিনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপন করার অভিযোগে রমনা থানায় মামলা করেন। দীর্ঘ 8 বছর তদন্ত শেষে গত বছরের 4 ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক নুরুল হুদা আদালতে অভিযোগপত্র জমা দেন। তবে মামলা থেকে সাক্কুর স্ত্রীকে অব্যাহতি দেওয়ার আবেদন জানানো হয়। অভিযোগপত্রে বলা হয়, সাক্কুর বিরুদ্ধে 1,40,40,120 টাকার তথ্য গোপনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তার বিরুদ্ধে 4,57,73,933 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্মাণাধীন সুইমিং পুল ঘেরাও করতে গিয়ে পুলিশের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে 10 জন আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে অন্তত 20টি গাড়ি। খেলার মাঠ দখল করে সুইমিং পুল নির্মাণ বন্ধে রোববার 48 ঘন্টার আলটিমেটাম দেয় নগর ছাত্রলীগ। বেঁধে দেয়া সময়ের মধ্যে নির্মাণ কাজ বন্ধের দাবিতে বিকেলে আউটার স্টেডিয়াম ঘেরাও করে তারা। ঘেরাও কর্মসূচিতে পুলিশ বাধা দিলে সড়কের উপর অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় কাজীর দেউরি থেকে লাভলেইন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল ছোড়ে। ছাত্রলীগ নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে। পরে দু গ্রুপের মধ্যে থেমে থেমে ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া চলে। 2 পুলিশ সদস্য সহ আহত 10 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংঘর্ষের কারণে ওই এলাকায় দোকানপাট সহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে বিচারক, পুলিশ সহ 14 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সকালে দেশটির পূর্বাঞ্চলীয় তুনসেলি প্রদেশে এই ঘটনা ঘটে। প্রদেশটির গভর্নরের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, ব্ল্যাক হক মডেলের ওই হেলিকপ্টারটিতে 2 জন বিচারক ও 7 জন পুলিশ কর্মকর্তা ভ্রমণ করছিলেন। বাকিরা সবাই ক্রু। এতে বলা হয়, প্রথমে সিগন্যাল বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরে সেটি বিধ্বস্ত হওয়ার খবর পান তারা। খারাপ আবহাওয়ার কারণে এটি বিধ্বস্ত হতে পারে বলেও বিবৃতিতে জানানো হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ শুরু করে। দর্শক, জানাচ্ছিলাম আজকের উল্লেখযোগ্য সংবাদগুলো। আমি আমার অতিথিদের কাছে ফিরি। আমরা এই খবরগুলোর মধ্যে বাছাই করা কয়েকটি খবর নিয়ে আলোচনা করব। আপনাদের বিশ্লেষণ জানতে চাইব। সংবাদের সম্প্রসারিত ভার্সন আমরা জানবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসি। দর্শক, একটা বিরতির সময় হয়েছে। আমরা এই যে সিটিং সার্ভিস বন্ধে অভিযান চালায় যে দুর্ভোগ হচ্ছে, এটি সহ আরো বেশ কয়েকটি খবর নিয়ে বিশ্লেষণ করব বিরতির পর। সাথেই থাকুন। আমি শারমিন চৌধুরী। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণ অনুষ্ঠানে। স্টুডিওতে আমার সাথে আছেন সিনিয়র সাংবাদিক মাহফুজুল্লাহ এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মঞ্জুরুল হাসান বুলবুল। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। প্রথমেই যে খবরটি নিয়ে কথা বলতে চাই, যেটি নিয়ে কদিন ধরেই কথা চলছে, সিটিং সার্ভিস বন্ধে যে বিআরটি এর অভিযান চলছে, আজকে তার 3য় দিন। আজকেও দেখছিলাম, আমাদের প্রতিবেদনেও দেখছিলাম যে রাস্তায় বাস চলাচল খুব কম, জনগণ ভোগান্তিতে পড়ছে। বিআরটিএ বলছে কৃত্রিম সংকট, আবার যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে অঘোষিত পরিবহন ধর্মঘট।
এবং যাত্রী কল্যাণ সমিতি কিন্তু আরো বলছে যে এটি একটি প্রতীকী অভিযান, এর ফলে বাস্তবে কোনো সুফল মিলছে না বা মিলবে না। কি মনে হয় আসলে সংকটটাকে কতটা তীব্র এবং কিভাবে মূল্যায়ন করছে না, সুফলই বা কতটা আসছে? মঞ্জুরুল হাসান বুলবুল। শুধুমাত্র সিটিং সার্ভিস না, রাজধানীতে গণপরিবহনের যে কোনো জায়গাতেই আমরা দেখেছি যে কোনো অভিযানে কখনো সফল হয়নি। আমরা গত কয়েক মাস আগে বা কয়েক বছর আগে বা গত কিছুদিন আগেও যদি আমরা প্রত্যক্ষ করি, একবার বিআরটি সিদ্ধান্ত নিল যে যেগুলি লক্কর ঝক্কর মার্কার যেটা আমরা, সেই বাসগুলি চলবে না। এবং ফিটনেসবিহীন তো আইনি ব্যাপার, কিন্তু দেখতেও যে একটা বাসের সৌন্দর্য থাকে, পিছনে কোনো লাইট নাই, কোনো সিগন্যাল, তারা ডানে যাবে না বামে যাবে, পিছনে আপনার যদি গাড়ি থাকে সামনের বাসটি কোথায় যাবে আপনি জানবেন না, হর্ন নাই, এবং এটা কোন রং দিয়ে আসলে নামানো হয়েছিল, এখন কোন বর্ণ ধারণ করেছে তার কোনো হিসাব নাই। আমরা দেখেছি বিআরটিএ বিভিন্ন সময় বলেছে যে এইরকম ধরনের গাড়ি যেগুলি, সেগুলিকে গ্যারেজে ফেরত পাঠানো হবে। যখনই বিআরটি অভিযানে চালায় দুইটি ঘটনা ঘটে। একটি হচ্ছে যে এরকম এখন যেরকম আপনি একটু আগে শিরোনাম পড়ছিলেন, খবরের মধ্যে আমরা শুনছিলাম যে জনগণ দুর্ভোগের মধ্যে পড়ে। আরেকটি হচ্ছে লক্কর ঝক্কর বাসগুলি মালিকদের গ্যারেজের মধ্যে গিয়ে কি করে 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে আবার নতুন হয়ে বের হয়ে চলে আসে, এবং বিআরটি এটা আবার বিশ্বাস করে যে এই বাসগুলি নতুন রং করে নামলো, তার ফলে আগে যে তার অভিযোগ ছিল সেই অভিযোগগুলি নাই। কাজে বিআরটির ওই অভিযান ঢাকা শহরে কখনো সফল হয়নি। এই যে সিটিং সার্ভিস নিয়ে যে অরাজকতার সৃষ্টি হয়েছে, আপনি খবরই পড়লেন যে এই দুর্ভোগ কমানোর জন্য বিআরটিসির বাস নামানো হয়েছে। তো সিদ্ধান্ত হবে কেন যদি মানে বিআরটি মনেই করে যে তারা এইরকম একটা অভিযান চালাবে, তাদের তো অভিজ্ঞতা আছে, এবং সেই অভিজ্ঞতা যে আছে, আজকে মাননীয় মন্ত্রী বললেন যে বাস মালিকরা খুব প্রভাবশালী। বাস মালিকরা মন্ত্রী যেহেতু প্রভাবশালী, সরকারের চেয়ে তো প্রভাবশালী, তাহলে তো তাদের কথাই শুনতে হবে। তাহলে আমরা মন্ত্রী বলে যাদেরকে প্রভাবশালী মনে করি তাদের কথা শোনার কি দরকার, আমরা বাস মালিকদের কথাই শুনি। তো এই যে সিদ্ধান্তটি হলো যে 62টি বাস নামানো হবে, এই পরিকল্পনাটা আগে কেন নেওয়া হয় নাই? যে ঠিক আছে একটা সিদ্ধান্ত আমরা কার্যকর করব, তাহলে কি আসলে প্রস্তুতি না নিয়ে? 3 নম্বর যে কথাটা আমি বলতে চাই যে সিটিং সার্ভিস বন্ধ করার ক্ষেত্রে ব্যাখ্যাটি কি? পৃথিবীর সমস্ত দেশে আন্তনগর আর শহরের মধ্যে এক অংশ থেকে, গুলিস্তান থেকে যিনি মিরপুর যাবেন, এরকম একটা সিটিং সার্ভিস তো থাকতেই পারে যে বাসটি ডিরেক্ট হবে, কোথাও লোকাল থামবে না। আমি গুলিস্তান থেকে মিরপুর যাব, মিরপুরের জন্য আমি যদি ডিরেক্ট বাসে যাই, অর্থাৎ কোথাও যদি এটা না থামে, তাহলে আমি 2 টাকা বেশি ভাড়া দিতে রাজি আছি। কাজে সিটিং সার্ভিস থাকতে পারে। আমার মনে হয় না যে সিটিং সার্ভিস মানেই অরাজকতা হচ্ছে, তা না। কি বলা হয়েছে যে বাসের মধ্যে মেয়েদের সিটে বা অসুস্থদের সিটগুলিতে অন্য কেউ বসবে না। এটার জন্য বাস মালিকরাই বা কেন এটা মানবেন না? এটা তো পৃথিবীর সর্বজনীন নীতি যে মেয়েদের যে জায়গাগুলি থাকে, সার্ভিসের কোনো পারমিশন দেওয়ার নিয়ম নেই, মোটর জানাই নেই, এটির জন্য এই অভিযান চালানো হচ্ছে। যদি নিয়ম যদি না থাকে তাহলে এটা চালু হয়েছে অনেক দিন ধরে। এটা তো প্রথমে থেকেই, যখন বাসের বিআরটি তো বাসের মূল অথরিটি, কিন্তু আপনি যেমনটি বলছিলেন যে অনেক দিন ধরে চালু হলেও যে আসলে কোনোটাই কার্যকর করানো যায় না। এখন আপনি দেখেন, আমি জনাব মাহফুজুল্লাহর কাছ থেকে একটু শুনে নিই বিষয়টা। আমি একটা মিনিট বলে শেষ করি যে এখন বাসের মধ্যে মেয়েদের সিট থাকবে, এটার জন্য লড়াই করতে হবে। বাংলাদেশের ডাক্তারদের হাতের লেখা সুন্দর করার জন্য কোর্টের আদেশ লাগে, আর কি কি লাগে জন্য তো আইন করা হচ্ছে যে যদি মেয়েদের সিটে ছেলেরা বসে তাহলে জরিমানা হবে, শাস্তির বিধান রাখা হচ্ছে। জনাব মাহফুজুল্লাহ, আপনার কাছেও এটি জানতে চাই, আসলে কতটুকু বিআরটি এর যে এই নির্দেশনা, এটাকে কতটুকু পাত্তা দিচ্ছে বাস মালিকরা? কতদিন ধরেই তো বলছে রুট পারমিট বাতিল করা হবে, তালিকা করা হচ্ছে বাসের, আজকেও আমরা দেখছি যানবাহন চলছে না। এই আলোচনা আমরা সম্ভবত এখানে প্রায় 40 মিনিট ধরে আলোচনা করব, এর মধ্যে এইটা একটা খুব বড় অংশ জুড়ে থাকবে। এই আলোচনাটাই আমার কাছে অর্থহীন মনে হয়। আমরা একটা অসভ্য, অসংস্কৃত, মূল্যবোধহীন একটা রাষ্ট্রের মধ্যে এখন নাগরিক হিসেবে বসবাস করছি। এখানে একদিকে নাগরিকরা তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন, অন্যদিকে আইনের যারা রক্ষক তারা আইনের প্রতি সম্পূর্ণভাবে ভ্রুকুটি দেখাচ্ছেন। আমার মন্ত্রী কি বললেন যে বাস্তবতার নিরিখে ব্যবস্থা নেওয়া হবে, কারণ এরা খুব শক্তিশালী যারা এটা করছেন। উনি কি জানেন না কারা শক্তিশালী? পত্র পত্রিকায়, মিডিয়ায় অসংখ্যবার রিপোর্ট হয়েছে এইসব পরিবহনের কারা মালিক, কিভাবে মালিক হয়েছেন, কেমন করে হয়েছেন। আজকে হঠাৎ করে বিআরটি এর একটা বোধোদয় হলো যে বিআরটি তারা তাদের আইনকে প্রয়োগ করবেন। বিআরটি নিজে কি একটা স্বচ্ছ সংগঠন? বিআরটি নিজে কি দুর্নীতিমুক্ত সংগঠন? তা তো না।
বিআরটিএ সম্পর্কে তো 1000টা অভিযোগ আছে। যে কোনো কাস্টমারের যার গাড়ির লাইসেন্স আছে, আমি জানি নিশ্চিতভাবে বুলবুল রোডের অভিযোগ আছে, যার গাড়ির লাইসেন্স আছে, যাকে গাড়ির ফিটনেসের জন্য যেতে হয়, আপনাকে ফিটনেসের জন্য যেতে হয় না। আমি জানি এই কথা বলার জন্য হয়তো কালকে আমাকে নোটিশ দিয়ে বিআরটিএ বলবে নিয়ে আসেন আপনার গাড়ি, ফিটনেসের জন্য যেতে হয় না, আপনি টাকা দিয়ে দেন। তো বিআরটিএ কোন সততার কথা বলছে, কোন আইনের কথা বলছে? এমন একটি আইন যে আইনে আমার দেশের যাদেরকে আমি কর্মে উৎসাহিত করছি, যাদের পরিশ্রমের বিনিময়ে দেশ বিনির্মাণের সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যারা আমার পরিবারকে রক্ষা করছে, সন্তানকে রক্ষা করছে, সেই কর্মজীবী মহিলা, এবং এমন একটি সমাজ যেই সমাজে অসুস্থ মানুষরা সবসময় মানুষের ভালোবাসা পেয়ে এসছে, সেই সমাজে তাদেরকে আপনি বঞ্চিত করছেন তথাকথিত পুরনো একটা আইনের কথা বলে। আইন যদি থেকেই থাকে তো বিআরটিএর দায়িত্বটা কি? বিআরটিএর দায়িত্বটা হচ্ছে সেই আইনটাকে সংশোধন করা। বিআরটিএর কাজ তো পুরনো আইনকে প্রয়োগ করা। বিআরটি যে সিদ্ধান্ত নিচ্ছে বা যে অভিযান চালাচ্ছে তার পেছনে একটি কারণ হিসেবে বলা হচ্ছে যে মানুষজন লাইনে দাঁড়িয়ে থাকে কিন্তু বাস তাদের নেয় না, কারণ এটা সিটিং সার্ভিস, যার কারণে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এইটা নিয়ে এখানকার গণপরিবহন নিয়ে অসংখ্য আলোচনা হয়েছে। আজকে অত দীর্ঘ আলোচনার সময় নাই আপনার, যে নেয় না তো নেয় না, এরপরে কি মানুষ যায় না? এতদিন তো গিয়েছে, হঠাৎ করে তো এই সমস্যাটা তো গত 3-4 দিন ধরে। এর আগে আমরা দেখেছি, এর আগে যখন আইন করা হলো যে রাস্তায় মানুষ দাঁড়িয়ে থাকবে সন্ধ্যার সময়, প্রথম দিকে বলা হলো প্রচুর বিশৃঙ্খলা হবে, নাজমুল হুদা সাহেব তখন যোগাযোগ মন্ত্রী, বিশৃঙ্খলা হবে, এটা হবে ওটা হবে। কিন্তু আমরা দেখলাম যে ঠিকই নারী এবং পুরুষ সমানে সুন্দরভাবে লাইনে দাঁড়িয়ে আছে বাসের জন্য। এখন কথাটা হচ্ছে, বাস যদি আপনি দেখে দেখে বাসের লাইসেন্স দেন, দেখে দেখে বাসের মালিকানা দেন, আপনি আমাকে বলেন তো, ঢাকা তো একটা রাজধানী, রাজধানী তো, আপনি আমাকে বলেন ঢাকা শহরে যত অসুন্দর বাস চলে, যত সুন্দর মানুষ যত অসুন্দর বাসে চলে, পৃথিবীর অন্য কোথাও এই জিনিস পাবেন? কোথাও এই জিনিস পাবেন না, যে বাসের চেহারা এত খারাপ হতে পারে। আমরা যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন এগুলিকে বলা হতো মুরিট্টিন, এবং লিটারেলি মুরিট্টিন আগে যেরকম ভাবে হতো ওরকম ভাবে, সেই মুরিট্টিনের জায়গায় এখন অনেক নতুন রকমের নতুন ডিজাইনের বাস এসছে, অথচ আমাদের বাসগুলো হচ্ছে সবচেয়ে নোংরা, সবচেয়ে অসুন্দর। আমার একটা প্রশ্ন হচ্ছে কৃত্রিম সংকট, এই যে এখন যানবাহন বের করা হচ্ছে, যারা ক্ষমতাশালী তারা করছে, কিন্তু কেন করছে আমি বলি আপনাকে, একটাই কারণ আমার কাছে, সেটা হচ্ছে যে বাংলাদেশে গত কত বছর ধরে কিছু লোক অর্থের সন্ধানে এত উন্মত্ত হয়ে উঠেছেন, যিনি রিক্সা চালান তিনি যেমনি, যিনি টকশো করেন তিনি তেমনি, যিনি টকশো উপস্থাপনা করেন তিনি তেমনি, সবাই মিলে, মানে আমি বলছি যে না আপনি ব্যক্তিগত হয়ে না, সবাই মিলে আমাদের সমাজে অর্থ কি করে অর্থের মালিক হওয়া যায় যে কোনো রকম ভাবে, আজকে সেই দিকে যাচ্ছে সবাই। যে কারণে আপনার বাস, ট্রাক, ট্রেন, কোনো কিছুই তো আপনার কৃত্রিম সংকট। আমরা তো দেখছি যাত্রীরা অভিযোগ করছেন যে রাস্তায় নামছেন, তারা গাড়ি পাচ্ছেন না, সিটিং এর বদলে লোকাল সার্ভিস হয়েছে, আবার ভাড়া কিন্তু সেই সিটিং এরই রাখা হচ্ছে। তাহলে কৃত্রিম সংকট, যানবাহন না চালিয়ে সমাজতাত্ত্বিক কারণ আছে। একটা হচ্ছে সরকারের জবাবদিহিতার অভাব, দ্বিতীয় হচ্ছে খুব তিক্ত কথা, সেটা হচ্ছে ক্ষমতা দিয়ে রাজনীতিবিদদের বিশ্বাস করতে নাই। রাজনীতিবিদদের কাছে আপনি ক্ষমতা দেবেন, রাষ্ট্র পরিচালনার সকল ক্ষমতা দেবেন, সে রাজনীতিবিদরা তখনই দুষ্কর্ম করবে। এটা দলমত নির্বিশেষে সারা পৃথিবীতে করে এসছে। ক্ষমতা দিয়ে রাজনীতিবিদদের বিশ্বাস করতে নাই, আইন দিয়ে রাজনীতিবিদদের আটকাতে হয়। মুশকিলটা হচ্ছে সেইখানে, আমাদের এখানে আইন দিয়ে রাজনীতিবিদদেরকে আটকানো যায় না। আর এই যে প্রভাবশালী ব্যবস্থা নেওয়ার যে কথা বলা হচ্ছে, যে মাননীয় মন্ত্রী যেটি বললেন, সড়ক পরিবহন মন্ত্রী, যে ব্যবস্থা নেওয়া হবে বাস্তবতার নিরিখে, তারা খুব প্রভাবশালী, ব্যবস্থাই বা কি নেওয়া সম্ভব তাদের বিরুদ্ধে? কিছুদিন আগেই তো আমরা দেখলাম 3 দিনের ধর্মঘটে পুরো বাংলাদেশকে অচল করে দিল একটা আদালতের রায়ে, একটা পরিবহন শ্রমিকের, একজন পরিবহন শ্রমিকের। প্রভাবশালীরা কারা? এই প্রভাবশালীদের তো, এই প্রভাবশালীদের কিন্তু খুব দৃশ্যমান, তারা অর্থবিত্তে প্রভাবশালী, মাস্তানিতে প্রভাবশালী, ম্যানেজ করতে প্রভাবশালী, কাজে তাদের কাজে, এবং তাদের আমি সবসময় বলি যে বাংলাদেশের বিশেষ করে গণপরিবহনে যারা চড়েন, সড়ক পথে যারা চলাচল করে বাসের চাপায় মারা যান, আমি বলি যে বাংলাদেশের এই বাস মালিকদের মন্ত্রী আছে, বাস চালকদের পক্ষে মন্ত্রী আছে, কিন্তু সাধারণ মানুষদের পক্ষে কোনো মন্ত্রী নাই। সাধারণ মানুষদের পক্ষে যদি আমরা এই ওবায়দুল কাদের সাহেবকে বলি, তিনি তো বলেছেন যে ওরা তার চেয়ে তো প্রভাবশালী। কাজেই এইখানে যেটি জনাব আফজুল্লাহ বলার চেষ্টা করেছেন যে টকশোতে আমরা খুব বেশি টাকা ইনকাম করতে পারি না, টকশোর উপস্থাপক পারেন না, কিন্তু এই যে
আমি এর মাঝখানে হবিগঞ্জে গিয়েছিলাম, সেখানকার রাস্তায় একটা বাস সার্ভিস সবাই চেনে, আমি নামটা বলতে চাই না, এবং সেখানে আমাদের সাংবাদিকরা, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ অঞ্চলের সাংবাদিকরা বলেন যে আমরা বহুবার রিপোর্ট করেছি যে এরা কোনো হাইওয়ের কোনো ট্রাফিক রুল মানে না, এবং এখানে কথিত আছে যে ওই বাসের মালিক এত শক্তিশালী, উনি নাকি ড্রাইভারদেরকে ইনস্ট্রাকশন দেয় যে কোনো অ্যাক্সিডেন্ট হলে পরে তুমি গাড়ি ফেলে কতজন মারা গেলো এটা দেখার দরকার নেই, তুমি খালি বেঁচে চলে আসো, বাকি দায়িত্ব আমার। এটি হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ অঞ্চলে খুব মানে সেই বাস মালিক সম্পর্কে প্রচুর। তার মানে এটা কি? তার মানে এটা সেই ভদ্রলোক ঢাকায় থাকেন এবং সারা বাংলাদেশের বিভিন্ন রুটে তার বাস চলে এবং তিনি এখানে বসে সব কন্ট্রোল করেন। এবং আদালত যখন এরকমই ঘটনায় আদালত যখন রায় দিল একজন এর মৃত্যুদণ্ড এবং আরো একজনের, দুটো ঘটনা ছিল পরপর, যার যার প্রেক্ষিতেই এবং সেখানে আপনি লক্ষ্য করেছেন তো তখনই আমরা দেখেছি যে কারা এর পেছনে দায়ী আছে বা কারা এই ব্যবস্থা নেওয়া, সেই ঘটনায় কি ব্যবস্থা নেওয়া হলো। আমি এক মিনিট একটা ছোট্ট ঘটনা খালি মানে আমার দর্শকদের স্মরণ করে দিতে, তখন এরশাদ সাহেব ক্ষমতায়, তখন এই ধরনের মানে হয়েছিল, সড়ক ধর্মঘট হয়েছিল। এখন তখন এয়ার ভাইস মার্শাল আমিনুল ইসলাম অবসরপ্রাপ্ত, তিনি মন্ত্রী। টেলিভিশনে হঠাৎ করে দেখলাম, পরদিন কাগজে ছবি ছাপা হলো, তিনি মন্ত্রিসভার সদস্য, তিনি একদিকে শ্রমিক মালিকদের দাবি নিয়ে বসে আছেন, সরকারের সঙ্গে নেগোশিয়েট করছেন। মন্ত্রী হয়ে তিনি যদি সরকারের সঙ্গে নেগোশিয়েট করেন, যেটা এখন করছেন আমাদের শাহজাহান খান সাহেব, আমি দুঃখিত নামটা বলবার জন্য, তো তারপরে আর আপনি সমস্যার সমাধান করবেন? পরিবহন মালিক সমিতির নেতাও, মন্ত্রী করবেন কি করে আপনি? তবে যেটি আমি যে কথাটি বলতে চাই, সড়ক পরিবহন মন্ত্রী এখন যে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন, সেক্ষেত্রে যদি ব্যবস্থা নেওয়া হয়, এখানে ব্যবস্থা নেওয়া হবে, না ব্যবস্থা তো নিতেই হবে। ব্যবস্থা আমরা যেটা দাবি করি, পারবেন কি পারবেন না সেটা তাদের ব্যাপার। আমরা তো উদাহরণ দিয়ে বললাম যে পারছেন, আপনিও বারবার বলছেন যে আমরা পারছি না, কিন্তু কাউকে না কেউ তো আর তার মানে তো সড়ক পথের হাতে এই জিম্মি হয়ে যাবে। আপনি যে সাধারণ মানুষ গত কয়েকদিন ধরে বিশেষ করে একটু বয়স্ক এবং নারীদের যে দুর্ভোগ রাজধানীতে, এটি দেখবার জন্য কেউ আছে? মানে আমার তো মনে হয় কেউ না। কি মনে হয়? আমি এটি আসলে গতদিনও আমি এই প্রশ্নটি করছি, বললে আমাকে ধরে নিয়ে যাবে পুলিশ আমাকে এখান থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে ধরে নিয়ে যাবে। যারা বাস যাত্রী, তাদের দায়িত্ব হচ্ছে সকল বাসে আগুন দিয়ে দেওয়া, সকল বাসে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া, সব ঠিক হয়ে যাবে। এটা মানে তাহলে তারপরের দিন আমরা চলবো কি করে? আমরা হেঁটে যাব? না আমরা হেঁটে যাব, আমাদের হেঁটে যাওয়াটা অনেক প্রয়োজন। না কেন বলি আমি, এতে কি সংকট কিছুটা? না, এতে সংকট কিচ্ছু হবে না, কোনো কিছু হবে না, কারণ আপনার বিটিআরসির যত বাস আপনার ডিপোতে অচল অবস্থায় পড়ে আছে, খুব সাধারণ কারণে। এখানে হয় কি জানেন, একটা নাট যখন নষ্ট হয়ে যায়, আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, ওইটা সারানোর ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করে না। কেন করে না জানেন? একটা নাট কিনতে গেলে যে কমিশন পাওয়া যাবে তাতে আপনার পোষাবে না। আপনি যখন বদলাবেন, আপনি যখন বডি বদলাবেন বা ইঞ্জিনটা বদলাবেন বা এসি সিস্টেমটা বদলাবেন, তখন আপনার কমিশনটা অনেক বেশি হবে। কমিশন বাণিজ্যের কারণে এই সমস্যা হয়েছে। মানুষ ঠেকাতে পারে সবকিছু ঠেকাতে পারে। একবার এই যে বিমানবন্দর আরিয়াল বিলের ওখানে মানুষ ঠেকিয়ে দিল না, জীবন দিয়ে মানুষ ঠেকিয়েছে। এছাড়া তার অন্য কোনো রাস্তা নাই এখন মানুষের সামনে। আপনার এত অসহায় আমরা এখন। আমরা আসলে এই সমস্যাটার সমাধান কোথায় মনে হয়? এর মাঝখানে তো একটি শুভ উদ্যোগ নেওয়া হয়েছিল যে ঢাকার সমস্ত যারা একটা টিকিট মাত্র করবেন, যে কোনো বাস ধারে চলতে পারবেন, তাতে ভাড়ার কোনো হেরফের হবে না। যে কোনো পরিবহন মালিকরা মানবেন? প্রশ্নটা হচ্ছে যে এই উদ্যোগটা তো গ্রহণ করা হয়েছিল, কথা বলা হয়েছিল, এখন পরিবহন মালিকরা মানবেন কি মানবেন না, এটা একটা রাজধানীকে অরাজক অবস্থায় ঠেলে দেওয়া যাবে? আমার তো মনে হয় যে নৌ পরিবহন মন্ত্রী কি বলে, সেতু মন্ত্রী বা যোগাযোগ মন্ত্রী আজকে যে কথা বলেছেন, তিনি যদি মিন করে থাকেন তাহলে তাকে বলতে হবে যে তার মন্ত্রণালয়, তার বিআরটিএ সহ পুলিশ, ট্রাফিক পুলিশ সহ তারা ব্যর্থ হয়েছেন, এবং তখন অন্য ব্যবস্থা করতে হবে। মাহফুজ ভাইয়ের মতো আমি অত শক্ত জায়গায় যাচ্ছি না, কিন্তু জনগণকে তখন সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু একটা দেশের রাজধানীতে যে কোনো শহরেই চলতে পারে না, রাজধানীতে বটেই। আমি যেটা মনে করি যে আমাদের রাজধানীতেই নগর পরিবহনের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার ক্ষেত্রে কোনো পরিকল্পনা নাই আমাদের। বিআরটিএরও পরিকল্পনা নাই, মালিকদের কোনো পরিকল্পনা নাই। এই সংকট খুব তাড়াতাড়ি শেষ হোক। মালিকরা কত টাকা লাভ করতে চান? কতদিন আর এরকম চলবে? 3 দিন ধরে রাজধানীবাসী এমন ভোগান্তিতে আছে। একটা বাস রাস্তায় নামিয়ে কত টাকা লাভ কত টাকা লাভ করতে চান? তারা হিসাব দিতে পারবেন? তাদের লাভ তো আনলিমিটেড, মানে যত আমি পারি তো তারা ওই। মাহফুজ ভাই, আমার মনে এক মিনিট, যেহেতু এটা সাংবাদিকদের অনুষ্ঠান, আমি একটু আমাদের আপনার বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বা পত্রিকায় যে সাংবাদিক বন্ধুরা আছেন তাদের জন্য বলতে চাই যে যোগাযোগ মন্ত্রী যখন বলেছেন এরা প্রভাবশালী,
আগামী কয়েকদিন আমরা মিডিয়াগুলিতে একটু অনুসন্ধানী রিপোর্ট করি যে এই প্রভাবশালী চক্রটা কারা, যাকে মন্ত্রীরাও ভয় পায়। এই বাসের মালিক কারা, কিভাবে তারা মালিক হয়েছেন, তারা কতজন ব্যবসায়ী, কতজন সাবেক সরকারি কর্মচারী, কতজন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা, তাদের স্ত্রীরা, অনেক ধনী নারীরাও কিন্তু বাস পরিবহনের মালিক তাদের স্বামী সূত্রে। কাজে এই একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট হোক যে কেন এরা প্রভাব। এটার অনুসন্ধান তো অনেকটা হয়েই আছে। আমরা আরেকটু প্রসঙ্গে একটু শুরু করে আবার বিরতিতে যাব, তারপরে সেটি নিয়ে দীর্ঘ আলোচনা হয়তো করব, কিছুটা আলোচনা, খুব দীর্ঘ না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব আজকে সংবাদ সম্মেলনে বলেছেন যে হেফাজতকে বশে এনে কাছে টানার চেষ্টা করছে সরকার। কিভাবে মূল্যায়ন করবেন মঞ্জুর হাসান বুলবুল এই বক্তব্যকে? দেখেন, এটা রাজনৈতিক, মানে সমীকরণটাও রাজনৈতিক, ব্যাখ্যাটাও রাজনৈতিক। কাজে এই ক্ষেত্রে আমার দিক থেকে কোনো উপসংহারমূলক মন্তব্য নাই। এটা দৃশ্যমানভাবে যেটা হয়েছে যে হেফাজতের সঙ্গে সরকার একটা বিশাল দূরত্ব হয়েছিল, বিশেষ করে শাপলা চত্বরের সমাবেশের পরে, এবং হেফাজত এবং সেখানে এক ধরনের বড় দূরত্ব তৈরি হয়েছিল। আমার ধারণা এটি ঠিকই যে সরকার সেই দূরত্ব কমিয়ে এনেছে। তাদের যে একটা বড় দাবি কওমি মাদ্রাসার মধ্য দিয়ে স্বীকৃতির, কওমি মাদ্রাসার একটা পর্যায়কে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে সেই দূরত্বটা অনেকটা কমানো হয়েছে। কিন্তু যদি এটির মধ্য দিয়ে সরকারি দল এই কথা মনে করে থাকে যে তাদের সঙ্গে হেফাজতের একটা ঐক্য হয়ে গেছে বা একটা বন্ধুত্ব হয়ে গেছে, এটা আমি মনে করি না। অন্তত আমার মাঠ লেভেলের যে তথ্য, সেই তথ্য বলে এই দূরত্ব কমিয়ে এনে লাভটা কি? এটি রাজনৈতিক, যেটি মির্জা ফখরুল তো বলেছেন যে আগামী নির্বাচনের আগে তারা এই নির্বাচনী ট্রাম্প কার্ড হিসেবে এটাকে ব্যবহার করতে চায়। কাজে এটি মির্জা ফখরুল সাহেব যে ইঙ্গিত থেকে বলেছেন সেটি হচ্ছে একটা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্যই সরকার হয়তো এটি করেছে। আমি জানি না সরকারের দিক থেকে তো তারা, মানে সরকারি দলের দিক থেকে। এই প্রসঙ্গে জনাব মাহফুজুল্লাহ, বিএনপি কি এই যে এই অবস্থানে বিএনপির অনুভূতি কি, বা বিএনপি কেমন বোধ করতে পারে, কি মনে হয়? এর একটু ছোট্ট করে খুব সংক্ষেপে বলে নেই যে ধর্মের বিষয়টা নিয়ে এবং ধর্ম রাজনীতিতে যে থাকে, এই বিষয়টা আমাদের অনেক রাজনীতিবিদ ভেতরে ভেতরে উপলব্ধি করেন, বোঝেন, বাইরে স্বীকার করতে চান না। ধর্মটা আমাদের জীবনের সংস্কৃতির একটা অংশ। প্রত্যেকের ধর্মীয় বিশ্বাস আলাদা, প্রত্যেকের ধর্ম, কিন্তু ধর্মকে যখন আপনি সাংগঠনিকভাবে আপনি একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে শুরু করেন, তখনই সমস্যাটা দেখা দেয়। এই ক্ষেত্রে সমস্যাটা তাই দেখা দিয়েছিল। এবং আজকে আমাকে ইচ্ছা করে জিজ্ঞাসা করতে, ওই যারা তেঁতুল হুজুর বলে মাওলানা শফিকে গাল দিয়েছেন, সেই হুজুররা আজকে কোথায়? তারা তো নিজেরাই হুজুর বনে গেছেন। সেই তেঁতুল হুজুর, যিনি এত উচ্চকণ্ঠে তেঁতুল হুজুর বলে টেলিভিশনে গাল দিতেন, তিনি কোথায়? তার কোনো কথাবার্তা তো গত এক সপ্তাহের মধ্যে শুনলাম। আজকেও কুষ্টিয়াতে একই কথা বলেছেন, কিন্তু তার কথা অনেক নিষ্প্রভ। আগের মতো একেবারে তেঁতুল হুজুর আজকে বরং আরো সোচ্চার ভাবে তাই যদি বলে থাকেন, মানে আমি কারেকশন করে নিচ্ছি। এবং তিনি বলেছেন যে 14 দলের সাথে এর কোনো সম্পর্ক না, আমি এটা হতে পারে না, এটা হলো মানে একটা আমি কারেকশন করে নিচ্ছি। তাহলে তার উচিত হবে এখান থেকে বেরিয়ে যাওয়া, যে আমি এই সমঝোতার সঙ্গে নাই, তার এবং অন্য যারা এটা বিরুদ্ধে করেছে। আর ধর্মের ব্যবহার আমাদের দেশের রাজনীতিতে আরো দীর্ঘদিন হবে। পৃথিবীর অন্যান্য দেশেও হয় ধর্মীয় বিশ্বাসের ব্যবহার, এটা আপনি করতে পারবেন না। এটা দীর্ঘ সময়ের ব্যাপার, কারণ মানুষের চিন্তার জগৎটা এমন, এটা খুব সহজে রাতারাতি সংশোধন করা যায় না। আপনি যদি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করে থাকেন, জন্মের শুরু থেকে আপনি যেভাবে বড় হয়েছেন, আপনি ইচ্ছা করলেই 20 বছর বয়সে বা 25 বছর বয়সে খ্রিস্টান হয়ে যেতে পারবেন না। এটা মানে খুব কষ্টকর একটা প্রক্রিয়া। এইটা একটা, মানে কি হেফাজত কি আমাদের ভোটের রাজনীতিতে এতটাই গুরুত্বপূর্ণ? যদি আওয়ামী লীগ হেফাজতকে কাছে টেনে নেয়, তাহলে তো হেফাজত বিরোধী একটা অনেক বড় শক্তি আছে। মির্জা ফখরুল যে কথাটা বলেছেন, যেটা বুলবুল সময়, এটা হচ্ছে আওয়ামী লীগের একটা রাজনৈতিক কৌশল, রাজনৈতিক পদ্ধতি। মজার ব্যাপারটা হচ্ছে, বিএনপি যতদিন জামাতের সঙ্গে ছিল তখন বলা হতো বিএনপি, এটা একটা কৌশল বিএনপি বলতো, এবং এটাকে নিয়ে আওয়ামী লীগ উপহাস করত। এখন আওয়ামী লীগ হেফাজত, আগে বলা হতো বিএনপি জামাত, এখন হয়ে যাবে আওয়ামী লীগ হেফাজত। বিএনপিও তো হেফাজতকে ব্যবহারের চেষ্টা করেছে। এই প্রসঙ্গে আমি আলোচনা করব এবং এই কৌশলটি নিয়েও আপনাদের কাছ থেকে জানতে চাইব। একটা বিরতি নিয়ে আসি, একটা বিরতি নিয়ে আসি, আমি এই প্রসঙ্গে জানতে চাইব। শেষ হয়ে গেছে, আমরা বিরতির পরে এই বিষয়টি নিয়ে আরো জানতে চাইব। সংবাদ সম্প্রসারণে আরেকটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন, আরো খবর নিয়ে ফিরছি, সম্প্রসারণ নিয়ে ফিরছি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণ অনুষ্ঠানে। আমি শারমিন চৌধুরী, আমার সাথে স্টুডিওতে দুজন অতিথি আছেন। সরাসরি চলে যাই, যে বিষয়টি নিয়ে জানছিলাম। জনাব মাহফুজুল, আপনি বলছিলেন যে আওয়ামী লীগ, বিএনপি জামাত নিয়ে বিদ্রুপ করতো আওয়ামী লীগ, এখন আওয়ামী লীগ হেফাজত নিয়ে এইরকম কথা হবে। কিন্তু হেফাজত কি আসলে এই টানাটানিতে খুব বেশি গুরুত্বপূর্ণ বা আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কিনা?
না, হেফাজতের সঙ্গে ধরেন এক সময় 5ই মের ঘটনা আমরা জানি, তারপরে এটা নিয়ে প্রচুর মানে আপনার ধ্বংসাত্মক কাজকর্ম হয়েছে, অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, মারা গেছে, ওরা এক ধরনের পরিসংখ্যান দিয়েছে, আপনার মানবাধিকার সংগঠন অধিকার আর এক রকমের পরিসংখ্যান দিয়েছে, এটা বিস্তৃত কাহিনী, এটা এখানে বলা কোনো প্রয়োজন নেই। কিন্তু হেফাজতের সঙ্গে যারা জড়িত, হেফাজত তো হচ্ছে যেই কনসেপ্টে, সেই কনসেপ্টে হচ্ছে যারা আলিয়া মাদ্রাসা এক ধরনের শিক্ষা ব্যবস্থা, এরা হচ্ছে কওমি মাদ্রাসা আরেক ধরনের শিক্ষা ব্যবস্থা, সেইখানের সঙ্গে যারা জড়িত, আমার ধারণা এই রকমভাবে সারা বাংলাদেশে যে পরিমাণ লোক, যত পরিবার জড়িত, সেই ক্ষেত্রে এদের একটা খুব বড় প্রভাব আছে। আমাদের দেশে কিন্তু আমরা কেউ স্বীকার করি না, কিন্তু আমাদের দেশে ধর্মের কিন্তু একটা প্রভাবটা খুব ভেতরে 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 সকল পরিবারের উপরে ধর্মের প্রভাবটা কাজ করে। এটা একটা 2 নম্বর হলে আপনি দেখবেন চুরি করে, ঘুষ খায়, বদমাইশি করে, তারপরে গিয়ে মসজিদে টাকা আপনার দেয় মসজিদ গড়ে তুলবার জন্য। এখন এটাকে আপনি জাস্টিফাই করবেন কি করে? যে সামনে রোজা আসছে, রোজার সময় আপনি দেখবেন যে যেই পরিমাণ টাকা মসজিদে হয়, আমাদের দেশে মসজিদ মাদ্রাসা এগুলি সবই কিন্তু সমাজের উপরে নির্ভর করে বেঁচে থাকে, এদেরকে কিন্তু রাষ্ট্র ওইভাবে পয়সা দেয় না। আলিয়া যারা ওরা পায়, কিন্তু যে কওমি যারা এরা পায় না। কাজে এদের বরাবর একটা অভিযোগ ছিল যে আমরা রাষ্ট্রের নাগরিক, আমরা কোথায় যাব, রাষ্ট্র কেন আমাদের টেক কেয়ার করবে না। এর ফলে যেটা হবে, এই যে আন্ডারস্ট্যান্ডিং, এই আন্ডারস্ট্যান্ডিংয়ের ফলে, কারণ রাজনীতিতে কোনো কিছুই কিন্তু বিনিময় ছাড়া হয় না। আমি নিশ্চিত এখানে একটা বিনিময় হয়েছে, যে বিনিময়ের খবরটা হয়তো আমরা এখন জানি না, কিন্তু বিনিময়ে আল্লামা শফী আমাদের প্রধানমন্ত্রীকে নিশ্চিতভাবেই রাজনৈতিক সমর্থনের আশ্বাস দিয়েছেন। এখন যেহেতু রাজনীতি কোনো আশ্বাস পেয়েছিল বিএনপিও, তারাও তো দাওরাই হাদিসকে মাস্টার্স দেওয়ার প্রজ্ঞাপন জারি করেছিল এবং তারাও 5ই মে সমর্থন দিয়েছিল, তারাও দিয়েছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে সেটা টেকে নাই। কারণ হচ্ছে যে ওই সময় আমরা তখনকার ঘটনাবলী যদি পর্যালোচনা করি, তখনকার ঘটনাবলী পর্যালোচনা করলে দেখব যে সরকারের দিক থেকেও কিন্তু ওই আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে ফাটল ধরানোর জন্য ঘটনার পরে আল্লামা শফীর সঙ্গে গিয়ে দেখা করা, সরকারি মন্ত্রীদের কথা বলা, এসব বহু জিনিস আছে। আমাদের দেশের আমি শেষ করে দিচ্ছি, আমাদের দেশের রাজনীতিতে কিন্তু এইসব ঘটনা প্রতিনিয়ত ঘটে। আমি নিশ্চিত এক ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং এখানে হয়েছে, যে আন্ডারস্ট্যান্ডিংটা বিনিময়ে আগামী দিনে যে জাতীয় নির্বাচন হবে, কারণ ভোটের সংখ্যা কিন্তু কম না, ভোটের অঙ্কের হিসাব যদি বলেন, এবং এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের 300 আসন, যে প্রগতিশীল যারা আছেন বা যারা সাধারণ মানুষ হেফাজত বিরোধী, আপনার আজকে 14 দলে যারা আছেন, এটা অত্যন্ত তারা কষ্ট পাবেন আমার কথা শুনলে। তাদের ভোটের সংখ্যার চেয়ে কয়েক লক্ষ গুণ বেশি ভোটের সংখ্যা হচ্ছে হেফাজতের, আরো কয়েক লক্ষ গুণ ভোটের সংখ্যা হচ্ছে জামাত ইসলামের। এটা হচ্ছে বাস্তবতা। এটা যদি তারা মনে করেন যে না, তারা দাঁড়ালেই সব লোক এসে তাদেরকে ভোট দিয়ে দিবে, জামাত ইসলাম মানে হেফাজতের এত ভোট, মানে এত প্রভাব ফেলতে পারে। আপনি ভোটের পরিসংখ্যান দেখেন, এই যে অতি সাম্প্রতিক কুমিল্লায় যে নির্বাচন হলো সিটি কর্পোরেশনের, সেই নির্বাচনে আপনার জামাতের 3 জন কাউন্সিলর নির্বাচিত হয়েছে। কিভাবে নির্বাচিত? কুমিল্লায় তো জামাত আগে থেকেই প্রভাবশালী। সেখানে এখন আপনি কুমিল্লা বলবেন আগে থেকে প্রভাবশালী, রংপুর বলবেন আগে থেকে, চাপাই থেকে না। আমি যে জিনিসটা ব্যাখ্যা করতে চাই, শুধু একটা ব্যাখ্যা দিয়ে শেষ করে দিই বাক্যটা। 300 কনস্টিটিউয়েন্সি তো, অসংখ্য কনস্টিটিউয়েন্সি আছে, মোর দ্যান 70 কনস্টিটিউয়েন্সি, যেখানে ভোটের ব্যবধানটা হয় সর্বনিম্ন 27, সর্বোচ্চ 2700। কাজে এইটা একটা খুব বড় ফ্যাক্টর। সেখানে আপনি এই ধরনের শক্তিকে যারা ব্যবহার করতে পারবেন, তাদের জয়লাভটা নিশ্চিত হবে। আর ওই যে 27 থেকে 2700 এর মধ্যে যে আমাদের বুদ্ধিজীবী যারা তেতুল হুজুর বলে গালি দেন, তারা কিন্তু এখানে অবস্থান করেন না, তাদের এখানে কোনো অবস্থান নাই এই 2700 থেকে ওই 27 থেকে 2700 ভোটের মধ্যে। এই প্রশ্নটি মঞ্জুর হাসান বুলবুল টানাটানিতে কি আমি 2-3টি ভাগে কথা বলতে চাই। একটি হচ্ছে যে এটা খুব দৃশ্যমান যে হেফাজতকে বিএনপি ব্যবহার করতে চেয়েছিলেন, ব্যবহার করেও ছিল। সেই সময় সরকারি যে উদ্যোগ, সেই উদ্যোগের কারণে সেই বিএনপি এবং কি বলে জামাত এবং হেফাজতের যে নারকীয় তাণ্ডব, সেটা আমরা প্রত্যক্ষ করেছি, এবং সেটা সরকারি উদ্যোগের কারণে সেটা ব্যর্থ হয়েছে। কাজেই হেফাজত একটা শক্তি, সেই শক্তিকে বিএনপি ব্যবহার করতে চাইলে এই বিষয়ে কোনো সন্দেহ নাই। সরকার কি এই তাদেরকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে সেই রকম সমর্থনের জায়গায় যাচ্ছে, আওয়ামী লীগ বা 14 দল বা সরকার, সেটা আমাদের একটু অপেক্ষা করতে হবে যে তারা রাজনৈতিকভাবে এখানে কোন সমীকরণের মধ্যে যায়। কাজে আমরা সরকারের বা 14 দলের বা ক্ষমতাসীন দলের পরবর্তী উদ্যোগগুলির দিকে আমরা প্রত্যক্ষ করব। সরকার এই কওমি মাদ্রাসার স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে কি খুব বড় ধরনের ভুল করলো?
আমি ভুল শুদ্ধের পরিসংখ্যানে যাব না, কিন্তু আমি একটি জিনিস মনে করি যে কওমি মাদ্রাসা সারা বাংলাদেশে ছড়িয়ে আছে, প্রায় 64,000 গ্রাম যদি হয়, বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে অন্তত একটি করে কওমি মাদ্রাসা আছে। এর দুইটি জিনিস জানবার আগ্রহ আমাদের। আবুল বারকাত, ডক্টর গাজী খলিকুজ্জামান আহমেদ, নারী প্রগতি সংঘ, তাদের অনেকগুলি কাজ আছে কওমি মাদ্রাসার উপরে। সেখানে দুইটি জিনিস বারবারই প্রশ্ন করা হয়েছিল যে এদের অর্থের উৎস কী, কারা এদেরকে টাকা দেয়, এক। 2 নম্বরে এখানে কি পড়ানো হয়, এই দুইটির ব্যাপারে কিন্তু আমরা কেউ কিছু জানি না বাংলাদেশের। কাজেই এই স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে কওমি মাদ্রাসার ওই বিষয়ে যারা পাশ করবেন তারা যদি আমার মতোই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা MA পাশের মতোই স্বীকৃতি পায়, তাহলে তো আমি তো দাবি করবো যে তাদের সাবজেক্টগুলি সম্পর্কে জানতে হবে। সে যেহেতু আমার মতোই স্বীকৃতি, তার আগেরগুলোকেও স্বীকৃতি দিতে হবে, সেটি নিয়ে নিশ্চয়ই কথা হবে। এবং বিএনপিও কিন্তু এই একইভাবে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্সের স্বীকৃতি দিতে চেয়েছিল, প্রজ্ঞাপন জারি করেছিল। আমি যেটি মনে করি যে এর মধ্য দিয়ে ধারাবাহিকভাবে হয়তো কওমি মাদ্রাসার সিলেবাসটার দিকে একটা সরকারি হস্তক্ষেপ করার সুযোগ, হস্তক্ষেপ বলতে আমি নেগেটিভ অর্থ বলছি না, বাট এটি অন্যদের সঙ্গে একটা সমান্তরাল ভারসাম্য করার সুযোগ আসবে। এক, এর অর্থের উৎসের দিকেও নজর দেওয়া যাবে যে শুধুমাত্র কওমের বা মানে সমাজের অর্থ দিয়েই চলে নাকি অন্য কোনো অর্থ আছে, এই সুযোগ সুবিধাটি আছে। 3 নম্বর হচ্ছে এটা ভোটের রাজনীতি। ভোটের রাজনীতিতে জনাব মাহফুজুল্লাহ যেটি বলেছেন সেটা ঠিক, ভোটের অঙ্ক এরকম হবে, কিন্তু তার মধ্যে দিয়ে যারা এই সাম্প্রদায়িক শক্তির বিরোধিতা করে, প্রগতিশীল চিন্তা ধ্যান ধারণা করে, হ্যাঁ ভোটের অঙ্ক হয়তো তারা কম থাকবে, কিন্তু আপনি খেয়াল রাখবেন যে ভোটের হিসেবে হয়তো এই অংশটা ভোট দিয়ে আপনাকে পাশ করাতে পারবে না, কিন্তু একটা সুস্থ স্বচ্ছ সংস্কৃতির জায়গাটাতে, একটা অসাম্প্রদায়িক চেতনার জায়গাটিতে কিন্তু এরা ওদের কণ্ঠটা উচ্চকণ্ঠ থাকবে, এবং এটি সমাজে থাকতেই, এবং এটি সমাজে থাকতেই হবে। সমাজে একেবারে সব অন্ধভাবে একদিকে যাবে এটা হতে পারে না। কাজেই অন্ধভাবে এরা হয়তো ভোটের হিসেবে যে অঙ্ক, সেই অঙ্কে আমরা মানে প্রগতিশীল অংশ খুব বড় হবে না, কিন্তু তাদের উচ্চকণ্ঠ মানুষকে সচেতন করবে, মানুষকে, নতুন প্রজন্মকে সচেতন করবে যে এই যে শুধুমাত্র ভোটের অঙ্কের মধ্য দিয়ে যে রাজনীতি চলে, এটি কি একমাত্র রাজনীতির চেহারা, এর বাইরে কিন্তু রাজনীতির কোনো চেহারা থাকবে না। অপেক্ষা করতে বললেন যে সামনে দেখতে হবে যে বিষয়টা আসলে কোন দিকে গড়ে। সেটি নিয়ে আমি আরেকটা বিষয় আনতে চাই, আমাদের হাতে একদমই অল্প সময় আছে, যে কুমিল্লা, সেটা হচ্ছে যে ওই যে আপনার বলা হলো যে বিষয়বস্তু, দুঃখজনক বিষয়টা হচ্ছে বাংলাদেশের 45 বছর পরে আমাদের শিক্ষা ব্যবস্থার বহু বিষয়বস্তু আজকে পেছনের দিকে যাচ্ছে, শুধু এইটুকুই যোগ করতে চাই। সেটি নিয়ে নিশ্চয়ই আরো অনেক কথা হবে। আরেকটি খবর খুব গুরুত্বপূর্ণ, কুমিল্লার নবনির্বাচিত মেয়র এবং বিএনপি নেতা মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করে দুর্নীতি দমন কমিশনের মামলায় অভিযোগপত্র আমলে নিয়ে তার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তার বিরুদ্ধে, এবং তার মালামাল ক্রোকের বা সম্পত্তি ক্রোকের নির্দেশনা দিয়েছে আদালত। এখন কি আসলে কি হবে এখানে, তারও কি মেয়র পদ বা সাময়িক বরখাস্ত হতে পারে কিনা? কারণ ফৌজদারি মামলায় আমরা জানি যে সিটি কর্পোরেশন আইনে আছে যে সাময়িকভাবে বরখাস্ত করা যায় যদি অভিযোগ আমলে নেয় আদালত। আসলে কি হবে, তাকেও কি স্থানীয় সরকার মন্ত্রণালয়, আমরা কিছুদিন আগে যেমনটি দেখলাম স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে আইন আছে সেই আইন অনুযায়ী যদি চার্জশিট গৃহীত হয় আদালতে, তাহলে স্থানীয় সরকার মন্ত্রণালয় যেটি আগের মেয়রদের ব্যাপারে হয়ে গেছে তারা সেই সিদ্ধান্ত নেবে, উচ্চ আদালত আবার থেকে স্টে দিবে আগের গুলিতে যা হয়েছে। এক, 2 নম্বর হলো যে আমি একটু বুঝতে পারি এটা একটা সরল সমীকরণ আছে, যেহেতু তিনি বিএনপির মেয়র সেই জন্য সরকার তার মেয়র পদ থেকে তাকে পদচ্যুত করার জন্য এটা করলো কিনা এই আলোচনা থাকবে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারি না, তার বিরুদ্ধে যদি এরকম একটা মামলা থাকে, তার বিরুদ্ধে যদি চার্জশিট হওয়ার মতো একটা লেভেল থাকে, তাহলে নির্বাচনের আগে নির্বাচন কমিশনের তো তাকে একটা হলফনামা দিতে হয়েছে, সেখানে তাকে এটা বলতে হয়েছে। তা আচরণবিধি থেকে এই পর্যায়ে মানে চার্জশিট না হওয়া পর্যন্ত সিলেকশন করতে পারবে এরকম কিছু ছিল, আমি জানি না ঠিক যে এইখানে নির্বাচন করাকালীন সময়ে নির্বাচন করতে পারবে না এরকমটাই তো কথা নেই, বোধহয় এরকম কিছু ছিল। কিন্তু এটি হচ্ছে একটা জনপ্রতিনিধি, মেয়র হবার পরেই কেন তাদের বিরুদ্ধে অভিযোগপত্র আসে, বা মেয়র হবার পরে অপরাধ হচ্ছে তিনি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থীকে পরাজিত করে, এটা হচ্ছে 1 নম্বর আমি যেভাবে দেখি। দ্বিতীয় হচ্ছে যে মামলা, তাকে তো বরখাস্ত কিন্তু এখনো করা হয়নি, তার অপরাধ, তার বিরুদ্ধে যে মামলা হয়েছে তার অপরাধ, মামলা কিন্তু 8 বছর আগে, আমি সেখানে আসছিলাম না, সেই কথাটাই বলছিলাম যে 2008 সালের আপনার যে খবর যেটা বলা হলো 8ই জানুয়ারি এই মামলার করে, তার মানে 6-7 ওই সময়কার ঘটনা এগুলি। ওই ঘটনা, ওই সময় বহু লোকের মামলা হয়েছে যারা ওই সব মামলা থেকে অব্যাহতি পেয়েছেন, যারা আজকে বিরোধিতা করেন বা বিরোধী দলে আছেন তারা এইসব মামলা থেকে অব্যাহতি পাননি। এই সমস্ত মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিকভাবে পরিচালিত। কাজে এই মামলাগুলো অবিলম্বে যদি আপনি না করেন, প্রত্যাহার না করেন বা শেষ না করেন, তাহলে কিন্তু সমাজে সংকট বাড়বে, সংকট কমবে না। আপনি যে কিছুক্ষণ আগে বলছিলেন রাজনীতিবিদদের আইন দিয়ে নিয়ন্ত্রণ করা যায়, আইন যদি এরকম থাকে, আইন যদি, ওটা তো বেআইন ছিল 6-7-এর যে ঘটনা, সেটা তো বেআইন, সেটা তো আইন না রে ভাই,
সে তো একটা বেআইনি সরকার ক্ষমতায় বসেছিল। যদি আইনি সরকার ক্ষমতায় বসতো তাহলে অন্যরকম হতো পরিস্থিতি। কিন্তু আইনের আওতায় তো তাদেরকে আবার বরখাস্ত, সাময়িকভাবে বরখাস্ত, মানে আইনের ব্যাখ্যা তো ঠিকই আছে। আইনটা তো ভুল আইন, সেটা তো আমাদের উচ্চ আদালত বলেই দিয়েছে যে এই আইনটা এইভাবে করা ঠিক হয়নি। ওই যদি রাজনীতিবিদরা করেছেন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য, সেই জন্যই তো ক্ষমতা দিয়ে তাদেরকে উচ্চ আদালত পর্যন্ত যেতে হবে একটা রিমেডি। এর আগে হয়েছে এই আইন, আজকে রাজশাহী মেয়রের ক্ষেত্রে যেমনটি দেখলাম, এই আইন কিন্তু আজকে নতুন না, এই আইন আগে হয়েছে। ওই যে ক্ষমতা ধরে রাখবার জন্য, কাজে ক্ষমতা দিয়ে আর রাজনীতিবিদদের বিশ্বাস করা খুব কঠিন ব্যাপার। অসংখ্য ধন্যবাদ জনাব মাহফুজুল্লাহ এবং জনাব মঞ্জুল হাসান বুলবুল এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আমাদের সংবাদগুলোকে বিশ্লেষণ করবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের বিবিএস কেবল নিবেদিত সংবাদ সম্প্রসারণ অনুষ্ঠানে। প্রতিদিন রাত 8টায় সরাসরি আলোচনায় থাকবো আমরা এবং প্রতিদিন রাত 2:15 দেখবেন সংবাদ সম্প্রসারণের পুনঃপ্রচার। আগামীকাল আবারও দেখা হবে অন্য কোনো সংবাদের বিশ্লেষণ নিয়ে অন্য কোনো অতিথিদের সাথে। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।